আজ আমরা পড়ব শ্বসন বা রেসপিরেশন। তো শ্বসন কি? এটা একটা জৈব রাসায়নিক প্রক্রিয়া। উদ্ভিদ প্রাণী নির্বিশেষে পৃথিবীর সমস্ত জীবদেরই শ্বসনের প্রয়োজন হয়। তো শ্বসনে কি হয়? আমরা জানি উদ্ভিদরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, অর্থাৎ তারা স্বভোজী। কি করে তারা? না, সানলাইটের এনার্জিটাকে কেমিক্যাল বন্ড এনার্জি বা রাসায়নিক শক্তিরূপে খাদ্যের মধ্যে বা গ্লুকোজের মধ্যে আবদ্ধ করে। তো এই গ্লুকোজের মধ্যে আবদ্ধ শক্তিটাকে শরীরের কাজে লাগানোর উপযুক্ত শক্তিতে পরিণত করার জন্য এই শ্বসন প্রক্রিয়াটা প্রয়োজন হয়। এবং উদ্ভিদ প্রাণী নির্বিশেষে সবারই জীবনের বিপাক্রিয়াগুলো চালনা করার জন্য শক্তির প্রয়োজন হয়। তো এই শক্তি উৎপাদন পদ্ধতিটাকেই বলছে শ্বসন। তো শ্বসনে কি হয়? শ্বসনে দুভাবে হতে পারে শ্বসন। মানে শ্বসন প্রক্রিয়াটাকে দুটো ভাগে ভাগ করা যেতে পারে। একটা কি না, পরিবেশের শ্বসনের জন্য পরিবেশের অক্সিজেনের অবশ্যই প্রয়োজন, এবং কিছু কিছু শ্বসন অক্সিজেনের অনুপস্থিতিতেও ঘটে থাকে। তো অক্সিজেনের উপস্থিতিতে এবং অনুপস্থিতিতে দুরকম শ্বসন ঘটে, কিন্তু যে ক্ষেত্রে অক্সিজেনের প্রয়োজন হয় সেক্ষেত্রে পরিবেশের অক্সিজেনটা কোষ পর্যন্ত পৌঁছানোর একটা তন্ত্র বা একটা মাধ্যম লাগে। যেমন এককোষী প্রাণীদের ক্ষেত্রে বলছি, তাদের কোষটা হয়তো ডাইরেক্টলি এনভায়রনমেন্টের সঙ্গে কন্ট্যাক্ট আছে, তাহলে ব্যাপন প্রক্রিয়ায় সেখানে কোষের মধ্যে অক্সিজেনটা প্রবেশ করলো। কিন্তু যেগুলো বহুকোষী উদ্ভিদ বা প্রাণী, তাদের ক্ষেত্রে কি হয়? অক্সিজেনের এই পরিবেশের অক্সিজেনটা শরীরের মধ্যে প্রবেশ করে কলাকোষ পর্যন্ত পৌঁছানোর জন্য একটা নির্দিষ্ট তন্ত্রের প্রয়োজন হয়। তো এটাকে আমরা শ্বসনতন্ত্র বলে থাকি। এটা বিভিন্ন উদ্ভিদের ক্ষেত্রে আমরা জানি পত্ররন্ধ্র, লেন্টিসেল প্রভৃতির মাধ্যমে এটা হয়ে থাকে। প্রাণীদের ক্ষেত্রে এটা প্রচুর একটা ভ্যারাইটি দেখা যায়। এককোষী প্রাণীদের যেমন আলাদা, যেমন কিছু কিছু প্রাণী যেমন কেঁচো, তারপর ব্যাঙ, এরা কি হয় ত্বক দিয়ে কিছুটা মানে শ্বাসকার্য করে। আর কিন্তু উন্নত প্রাণী যেমন হিউম্যান, মানুষদের ক্ষেত্রে কি হয়, এই শ্বসনতন্ত্রটা খুবই সুগঠিত, দুটি ফুসফুস নিয়ে গঠিত। তো এগুলো সবই কি করে, একটা শ্বসনের জন্য প্রয়োজন অক্সিজেনটা যোগান দেয় কলাকোষে। তো এটা কি হয়, কোষের বাইরে ঘটে, সেই জন্য এই ধরনের প্রক্রিয়াটাকে বলা হয় বহিঃশ্বসন বা শ্বাসকার্য। আর কোষের মধ্যে অক্সিজেন প্রবেশ করার পরে যে রাসায়নিক বিক্রিয়াগুলো সম্পন্ন হয় সেটাকে অন্তঃশ্বসন বলে। তাহলে বাইরে যে শ্বসনটা বা শ্বাসকার্যটা ঘটলো সেটা একটা ভৌত প্রক্রিয়া, আর কোষের মধ্যে ঘটলো সেটা একটা রাসায়নিক প্রক্রিয়া। তো এখন আমরা ভৌত প্রক্রিয়াটার ডিটেলসে যাব না, বহিঃশ্বসনের ডিটেলসে যাব না, অন্তঃশ্বসন বা কোষীয় শ্বসন সম্বন্ধে আমরা এখন ডিটেলসে পড়ব। তো অন্তঃশ্বসন বা কোষীয় শ্বসন দু রকম হতে পারে। ঠিক না, সবাত শ্বসন বা এরোবিক রেসপিরেশন, আর অবাত শ্বসন বা অ্যানারোবিক রেসপিরেশন। তো অবাত শ্বসন আবার দু রকম হতে পারে। উদ্ভিদদের ক্ষেত্রে সাধারণত ইথাইল অ্যালকোহল, অবাত শ্বসনটাকে আরেকটা নাম বলা যায় ফার্মেন্টেশন। উদ্ভিদের ক্ষেত্রে ইথাইল অ্যালকোহল ফার্মেন্টেশন, আর প্রাণীদের ক্ষেত্রে ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন। সবাত শ্বসন, সবাত অর্থাৎ অক্সিজেনের উপস্থিতিতে যখন হয় সেটা সবাত শ্বসন। অবাত শ্বসন অক্সিজেনের অনুপস্থিতিতে বা কম কনসেন্ট্রেশন অফ অক্সিজেনে যেটা হয়। তো
অবাত শ্বসন কোথায় দেখা যায়? বেশিরভাগ ক্ষেত্রে কিছু অণুজীবের দেহে অবাত শ্বসন দেখা যায়, মানুষের পেশিকোষেও অবাত শ্বসন কখনো কখনো দেখা যায়। তো সবাত শ্বসনের প্রক্রিয়াগুলো, স্টেজগুলো এখন আমরা পড়ব, ধাপগুলো কি কি। প্রথম হচ্ছে গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস শুধু সবাত শোষণের নয়, অবাত শোষণেরও প্রথম ধাপ হচ্ছে গ্লাইকোলাইসিস, অর্থাৎ ইউনিভার্সাল ইনিশিয়াল স্টেজ অফ রেসপিরেশন ইজ গ্লাইকোলাইসিস। তারপরে ঘটে ক্রেবস সাইকেল, আর তারপরে অক্সিডেটিভ ফসফোরাইলেশন। তো গ্লাইকোলাইসিসটা সম্পন্ন হয় সালোক সংশ্লেষে, সাইটোপ্লাজমে, আর ক্রেবস সাইকেলটা সম্পন্ন হয় মাইটোকন্ড্রিয়া। আর অক্সিডেটিভ ফসফোরাইলেশনটা মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায় বা ইনার মেমব্রেন অফ মাইটোকন্ড্রিয়া। তো এই তো হলো কোষীয় শ্বসনের ভাগগুলো। এর মধ্যে সব থেকে ইনিশিয়াল ইউনিভার্সাল যে স্টেজ সেটা হচ্ছে গ্লাইকোলাইসিস। এই গ্লাইকোলাইসিসের যে জৈব রাসায়নিক বিক্রিয়াগুলো সম্পন্ন হয়, সেই জৈব রাসায়নিক বিক্রিয়াগুলো আজকে আমরা দেখব। গ্লাইকোলাইসিস, তো কোষের মধ্যে কি আছে? গ্লুকোজ আছে, যেটার কিনা গ্লুকোজটার কিনা আমাদেরকে জারণ ঘটাতে হবে। তো জারণ ঘটানোর জন্য কতগুলো এনজাইম কাজ করবে। প্রথম যে এনজাইমটা সেটার নাম হচ্ছে হেক্সোকাইনেজ। হেক্সোকাইনেজ কি করবে? এনজাইমের সহায়তায় এক অণু এটিপি ব্যবহৃত হবে এবং তৈরি হবে গ্লুকোজ 6-ফসফেট। গ্লুকোজ 6-ফসফেটটা আবার ফসফো ফ্রুক্টো আইসোমারেজ উৎসেচকের উপস্থিতিতে তৈরি করবে ফ্রুক্টোজ 6-ফসফেট। ফ্রুক্টোজ 6-ফসফেটটা আবার এক অণু এটিপির উপস্থিতিতে, এটিপির সাহায্যে একটা ফসফেটকে গ্রহণ করবে এবং এই কাজে যে এনজাইমটা সাহায্য করবে সেটা হচ্ছে ফসফোফ্রুক্টোকাইনেজ এবং তৈরি হবে ফ্রুক্টোজ 1,6-বাইফসফেট। ফ্রুক্টোজ 1,6-বাইফসফেট। ফ্রুক্টোজ 1,6-বাইফসফেটটা অ্যালডোলেজ উৎসেচকের সাহায্যে দুটো 3 কার্বন যৌগ উৎপন্ন করবে। একটা হবে ধাপ, একটা 3PGALB,
3 ফসফোগ্লিসারেলডিহাইড। ধাপ আবার ফসফোগ্লিসারেলডিহাইড এরা আইসোমেরিক রিয়াকশন শো করে এবং এর জন্য একটা এনজাইম থাকে, সেটা হচ্ছে ট্রায়োজ ফসফো আইসোমারেজ। ট্রায়াস ফসফো আইসোমারেজের উপস্থিতিতে ধাপটা আবার 3PGLD তে কনভার্ট হতে পারে। তো এখন 3PGLD কি করে, একটা 3PGALD হাইড্রোজিনের উৎসেচকের সাহায্যে তৈরি করে 1, এখানে একটা NAD+ তৈরি করে NADH2। এই 3PGALD থেকে এখন তৈরি হবে 3PGA। 1,3-PGA 1,3-PGA। এখন এই 1,3-PGA একটা এডিপি সাহায্যে একটা এটিপি তৈরি করবে, আর এই জন্য একটা উৎসেচক লাগবে ট্রান্স ফসফেটেজ। নিয়ে তৈরি হলো 3PGA। 3PGA ট্রায়োজ ফসফো মিউটেজ এর সাহায্যে তৈরি করবে 2PGA। 2PGA আবার এখনো জল ছেড়ে দেবে এবং এনোলেজ উৎসেচকের সাহায্যে তৈরি করবে পেপা। পেপাটা ট্রান্সফসফেটেজ উৎসেচকের সাহায্যে এখনো এটিপি তৈরি করবে এবং তৈরি করবে এনল পাইরুভিক অ্যাসিড, এনল PA পাইরুভিক অ্যাসিড। এনল পাইরুভিক অ্যাসিডটা আবার তৈরি করবে পাইরুভিক অ্যাসিড। তো আমরা বিক্রিয়াটা আরেকবার দেখি। গ্লুকোজ যেটা কোষের মধ্যে উপস্থিত, সে কি করে হেক্সোকাইনেজ উৎসেচকের সাহায্যে একটি এটিপির সাহায্যে গ্লুকোজ 6-ফসফেট, আবার ফসফোফ্রুক্টো আইসোমারেজ উৎসেচকের সাহায্যে ফ্রুক্টোজ 6-ফসফেটে পরিণত হয়। আবার একটা এটিপির সাহায্যে ফসফোফ্রুক্টোকাইনেজ তৈরি হয় ফ্রুক্টোজ 1,6-বাইফসফেট। ফ্রুক্টোজ 1,6-বাইফসফেটটা অ্যালডোলেজ উৎসেচকের সাহায্যে ধাপ এবং ফসফোগ্লিসারেলডিহাইড তৈরি করে। এখন ধাপ যখন ফসফোগ্লিসারেলডিহাইডে চেঞ্জ হয়ে যাবে তখন কি হবে, 2 অণু ফসফোগ্লিসারেলডিহাইড তৈরি হবে। এখন 2 অণু ফসফোগ্লিসারেলডিহাইডের জন্য এই পুরো চেইনটা দুবার হবে। দ্যাট মিন্স এইটাও দুবার তৈরি হবে NADH2, এটিপিও দুবার তৈরি হবে, আবার এখানে যে এটিপিটা পেয়েছি সেটাও দুবার তৈরি করতে হবে, হয়ে যাবে। তাহলে আমার গ্লাইকোলাইসিসে নেট গেইন
এখানে দুটো এনএডি, এবার একটা এনএডি, একটা এনএ BH2 সাইটোসলে দুটো এটিপি তৈরি করে। তাহলে দুটো যদি এনএডি থাকে তাহলে 4টে এটিপি তৈরি হবে। তাহলে 4টে এটিপি প্লাস এখানে দুটো এটিপি, এখানে দুটো এটিপি, প্লাস 4টে এটিপি ইজ ইকুয়াল টু 8 এটিপি তৈরি হচ্ছে। কিন্তু এখানে আমার দুটো এটিপি খরচ হয়েছে, তাহলে -2। অতএব কি হবে, আমার নেট গেন হবে 6 ATP। যদি এক অণু গ্লুকোজ থেকে 2 অণু যখন পাইরুভিক অ্যাসিড তৈরি হবে, আদারওয়াইজ যখন এক অণু গ্লুকোজ থেকে এক অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হবে তখন এই সাইকেলটা একবারই হবে। দ্যাট মিন্স এখানে দুটো এটিপি প্লাস এখানে দুটো এটিপি, মোট 4টে এটিপি, -2 ইজ ইকুয়াল টু 2 ATP। যদি একটা পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয় তখন কি হবে, দুটো এটিপি তৈরি হবে, দুটো নেট গেন হবে। আর যখন ধাপ কনভার্ট টু PGLD তখন নেট গেন হবে 6 ATP। এটাই হচ্ছে গ্লাইকোলাইসিসের কাউন্টিং।